ওবিসি সংরক্ষণ নিয়ে একটা সমস্যা সত্যি কথা বলতে গেলে গত 15 বছর ধরে চলছে। তাতে সর্বশেষ মাত্রাটি যোগ হয়েছে গতকাল যখন কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থা তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার যে সর্বশেষ সংশোধিত ওবিসি তালিকা প্রকাশ করেছে সেটাকেও স্থগিত করে দিয়েছে। 2010 সালে পর্যন্ত যা হয়েছে বা তার আগে পর্যন্ত যা হয়েছে তা নিয়ে কোনো প্রশ্ন নেই। তারপরে গত 15 বছরে বামফ্রন্ট আমলের শেষ দিকে এবং তৃণমূল আমলে যা হয়েছে তা বারবার আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ছে এবং এর ফলে রাজ্যে নিয়োগ, সরকারি ক্ষেত্রে নিয়োগ এবং শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণ দুটোই গভীর প্রশ্নের মধ্যে গিয়ে পড়েছে, ঝুলে আছে বলা চলে। কি হয়েছিল 1 বছর আগে? তখন নির্বাচন পর্ব চলছে, ভোটের মধ্যে হাইকোর্টের রায়টা এসেছিল। 2010 সালে বামফ্রন্ট সরকার একেবারে তার যাওয়ার আগের সময়, ঠিক আগের মুহূর্তে বলা চলে, বেশ কতগুলোকে ক্লাসকে ওবিসি শ্রেণীভুক্ত করল। প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা ছিল এই যে ইউপিএ সরকারের আমলে, মনমোহন সিং সরকারের আমলে সাচার কমিটি হয়েছিল, তারপর রঙ্গনাথ মিশ্র কমিশন হয়েছিল। প্রথমটা হচ্ছে শুধু মুসলমানদের অনগ্রসরতা নিয়ে, দ্বিতীয়টা হচ্ছে ভাষাগত এবং অন্যান্য সমস্ত অনগ্রসরতা নিয়ে একটা সার্বিক সারা দেশের সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছিল। এই দুটি রিপোর্টের ভিত্তিতে বামফ্রন্ট সরকার হওয়ার আগে 2010 সালে একটি প্রশাসনিক নির্দেশ বলে 42টি শ্রেণীকে নতুন করে ওবিসি তালিকাভুক্ত করলো ও একই সঙ্গে ওবিসি সংরক্ষণ 7 থেকে বাড়িয়ে 17% করলো। বলা হলো এই 10% হচ্ছে মুসলিমদের জন্য। যথারীতি মুহূর্তের মধ্যে মামলা হলো, বহু বছর পরে সেই মামলার নিষ্পত্তি হয়েছে গত বছর, আমরা সেটাতে পরে আসছি। এই যে প্রশাসনিক নির্দেশ বলে কাজটা করা হলো, এটা অবৈধ। অবৈধ আমি বলছি না, কলকাতা হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্টও বলেছে। কিন্তু তৃণমূল সরকার এসে এই অবৈধ কাজের ধারাটা বজায় রাখলো, রেখে 2012 সালে তারা আরো বেশ কয়েকটি শ্রেণীকে যুক্ত করলো ওবিসি শ্রেণীর মধ্যে এবং আইন পরিবর্তন করলো। মূল আইন ছিল 1993 সালের আইন ছিল যে একটা রাজ্যভিত্তিক, রাজ্যকেন্দ্রিক একটা অনগ্রসরতা নির্ণায়ক কমিশন থাকবে, অনগ্রসর শ্রেণী উন্নয়ন কমিশন থাকবে, তার মাথায় থাকবেন একজন প্রাক্তন বিচারপতি। তারা এই অনগ্রসরতা ঠিক করবে। 12 সালে তৃণমূল সরকার ঠিক করলো যে না, রাজ্য সরকারই প্রশাসনিক নির্দেশ বলে এটা করবে। তারপরে এই অবৈধ কাজ চলেছে এবং চলেছে। 2024 সালে এসে কলকাতা হাইকোর্টে যে বেঞ্চ গতকাল রায় দিয়েছে, সেই এক বেঞ্চে ঠিক 1 বছর আগে রায় হয়েছিল এই সমস্ত ওবিসি সার্টিফিকেট যে 2010 সালের পর থেকে দেওয়া হয়েছে তা অবৈধ, কারণ তার নিয়ম মেনে দেওয়া হয়নি। অবশ্য তার আগে যারা কাজ করছিল সেই সার্টিফিকেটের ভিত্তিতে তাদের ছাড় দিয়েছিল হাইকোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। তারপর রাজ্য সরকার একটা প্রক্রিয়ার মাধ্যমে নতুন করে ওবিসি কমিশনকে পুনরুজ্জীবিত করে, নতুন বিজ্ঞপ্তি ঘোষণা জারি করে কারা ওবিসি কারা নয়। আশা করা গিয়েছিল শিক্ষাক্ষেত্রে ভর্তিতে এবং নিয়োগে, রাজ্য সরকারের শিক্ষা এবং অন্য ক্ষেত্রে নিয়োগে সমস্যার সমাধান হবে। কিন্তু কলকাতা হাইকোর্টে এই নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে মামলা, তার প্রথম দিনেই তার উপর স্থগিতাদেশ পড়ে গিয়েছে 31 জুলাই পর্যন্ত। 24 জুলাই শুনানি। অনেকগুলো প্রশ্ন উঠেছে, আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন। রাজ্যে কি আবার শিক্ষা ক্ষেত্রে ভর্তি, সরকারি ক্ষেত্রে নিয়োগ আবার কি আটকে যাবে? গুরুতর প্রশ্ন উঠেছে। মূল সমস্যাটা আবার এক কথায় বলে রাখছি, একটা অবৈধ কাজ বামফ্রন্ট সরকার শুরু করেছিল, সেই অবৈধ কাজ তৃণমূল সরকার চালিয়ে গিয়েছে। কলকাতা হাইকোর্ট গতকাল রায় বলেছে 2012 সালে তৃণমূল কংগ্রেস যে আইন প্রণয়ন করেছিল সেই আইন অনুযায়ীও কিন্তু এবার তালিকা বা তৈরি বা বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। 1993 সালে আইনে ফিরে গিয়েছে সরকার। জটিল আইনি প্রশ্ন। তার থেকে বড় কথা, এ রাজ্যের বাঙালির লক্ষ লক্ষ তরুণ তরুণী ভবিষ্যৎ জড়িত। হাইকোর্টে একটা পিআইএল ফাইল হয়েছিল, সেই পিআইএল কিন্তু অনেকদিন ধরে পড়েছিল এমনি।
আজকে কিন্তু আমার যে বক্তব্যটা হবে সেটা, যেহেতু ম্যাটারটা এখনো সাবজুডিস আছে এবং মাননীয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেও এই এসএলপিটা পেন্ডিং আছে, তারা কি রায় দেবেন সেটা তো সবাই মেনে নেবে, অবশ্যই মেনে নেবে, এবং সে রায় এখনো পুরো মানে চূড়ান্ত রায় এখনো বেরোয়নি, সেই জন্য ওটা নিয়ে কোনো কমেন্ট করা এখনই ঠিক হবে না। আমি অন্য প্রেক্ষাপট থেকে বলছি, সেটা হচ্ছে যে যখন 2024 সালে হঠাৎ করে একদিন এই রায়টা বেরোলো যে 2010 সালের পর যে ওবিসি সার্টিফিকেট গুলো ইস্যু হয়েছে সে সবকটাই বাতিল হয়ে গেল। এইটাতে এই সংখ্যা কিন্তু অনেক বড়, কেউ 5 লাখ বলছে, কেউ 6 লাখ বলছে, কেউ 10 লাখ বলছে, জানি না কত, কিন্তু কয়েক লক্ষ তো অবশ্যই আছে। এবং এই যে ওবিসি যারা 2010 সালের পর যারা সার্টিফিকেট পেয়েছেন, তারা বিভিন্ন কাজে এই ওবিসি সার্টিফিকেটটা রিজার্ভেশনের জন্য তারা অ্যাপ্লাই করেন এবং তারা সেই সুযোগ সুবিধাটা পান, নন ক্রিমি লেয়ারে যারা বিলং করে। এই লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা ভর্তি হবে, কলেজে পড়াশোনা করবে, ওবিসি স্কলারশিপ পাবে, ইভেন চাকরিতে যে রিজার্ভেশন আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চাকরিতে 10% এবং 7%, আর সেন্ট্রাল গভর্নমেন্টে যে 27% রিজার্ভেশন আছে ওর মধ্যে যে লিস্টে আছে, তারা এই সুযোগ সুবিধা পান। এর ওই অ্যাঙ্গেলটা যদি দেখি আমরা, তাহলে এটা শুধু কিন্তু একটা টেকনিক্যালিটি নয়। আমার যেটা মনে হয় যে এটা রাজ্য সরকার যে কাজটা করেছিল 2012 সালে বা 10 সাল থেকে যে কাজটা শুরু করেছিল, ভুল ত্রুটি থাকলে থাকতে পারে, সেটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বিচার করবে যখন চূড়ান্ত রায় বেরোবে। গতকালকার রায়টা আমি পড়েছি, সে রায়টাতে যেটা বলা হচ্ছে যে রাজ্য সরকার 2012 সালের আইনটাকে সংশোধন না করে আবার ফিরে গেছে 1993 সালের আইনে গিয়ে এই কাজটা করেছে। যাই হোক, সেটা তো বিচার হবে পরে, 28শে জুলাই আবার বোধহয় পরে হিয়ারিং আছে, বা 24শে জুলাই, 31 জুলাই অবধি এখন স্টে দেওয়া হয়েছে। সেটা নিয়ে আলোচনা এখনই করাটা ঠিক হবে না। কিন্তু এর অন্য একটা অ্যাঙ্গেল আছে যে আজ থেকে আবার এইচএস হায়ার সেকেন্ডারি যারা পাস করেছে এই বছর যে ছেলে মেয়েরা, তারা প্রায় 9 লক্ষ ছেলে মেয়ে আজ থেকে ফর্ম ফিল আপ শুরু করছে কলেজে ভর্তি হওয়ার জন্য। এবং সরকারি বা সরকারি পোষিত যে কলেজগুলো রয়েছে, স্টেট স্পন্সার্ড যে কলেজগুলো রয়েছে, সেখানে একটা রিজার্ভেশনের, ওবিসি রিজার্ভেশনের একটা প্রভিশন আছে। এখন এইটা সীমিত হয়ে গেল, কারণ শুধু যারা 2010 সালের আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়ে আছেন তারাই শুধু এই রিজার্ভেশনের মধ্যে আওতায় পড়বেন এবং তারা অ্যাভেল করতে পারবেন। কিন্তু 2010 সালের পরে যে ওবিসি সার্টিফিকেট পেয়েছে যারা, দেখুন ক্যান্ডিডেট তো জানে না যে ও কিভাবে সার্টিফিকেট, কি লিস্টে আছে, কি নোটিফিকেশন আছে, কি আইনে হয়েছে। একটা ক্যান্ডিডেটকে এসডিও একটা সার্টিফিকেট ইস্যু করেছে, সে একটা অ্যাপ্লিকেশন দিয়েছে, তাকে যা যা কাগজ দিতে বলা হয়েছে সে কাগজগুলো দিয়েছে, সে কাগজ দিয়ে ও একটা সার্টিফিকেট পেয়েছে। এবং হুট করে যদি তাকে বলে দেওয়া হয় যে তোমার এই সার্টিফিকেটটা অবৈধ, তাহলে কি বিড়ম্বনায় সে পড়ছে বা কি কি প্রবলেমে পড়ছে আমরা সবাই উপলব্ধি করতে পারছি। এইটা একটা অ্যাঙ্গেল। নিশ্চয়ই আমি আশাবাদী যে হাইকোর্ট যখন ফাইনাল রায় দেবে, বা সুপ্রিম কোর্টে তো রাজ্য সরকার গিয়ে কিন্তু এটা বলে এসছে যে আমরা 3 মাসের মধ্যে আবার সার্ভে করব, আবার কমিশন নিজের কাজ করবে। এবং ওয়েস্ট বেঙ্গল যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যে কমিশন আছে, আমাদের মাননীয় রিটায়ার্ড বিচারপতি জাস্টিস অসীম কুমার ব্যানার্জি তার সেটা হেড করছেন, 2 জন মেম্বার আছেন, সেই তারা হিয়ারিং নিয়ে বিজ্ঞপ্তি দিয়ে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তারা সার্ভে করে কি করে রিপোর্ট দিয়েছে সে বিস্তারিত হয়তো আমি জানি না, কিন্তু তারা 140টার একটা লিস্ট বার করে দিয়েছে। যে অ্যাঙ্গেল থেকে আমাদের ডিসকাশন, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই 9 লক্ষ ছেলে মেয়েদের কি হবে কাল থেকে। এদেরকে আমরা সামাজিক ভাবে, সে টেকনিক্যালিটিতে যাই হোক না কেন, ভালো হোক খারাপ হোক, কি হয়েছে না হয়েছে, রাজ্য সরকার তার উত্তর দেবে, রাজ্য সরকার দপ্তর তার অফিসাররা উত্তর দেবে, হাইকোর্টকে অবশ্যই দেবে,
হাইকোর্ট অবশ্যই একটা রায় বার করবেন, কিন্তু ইদানিং এই 1.5 মাস এই ছেলে মেয়েরা কিন্তু একটা অনিশ্চয়তায় ভুগবে। ইন দি মিন টাইম আমাদের নিটের রেজাল্ট বেরিয়ে গেছে, মেডিকেলের নিটের রেজাল্ট বেরিয়ে গেছে, স্টেট কোটাতে যে রিজার্ভেশনটা আছে তাতে এই ছেলে মেয়েরা সুযোগ সুবিধা হয়তো পেত, ওরা হয়তো ওবিসি কাট অফের মধ্যে আছে এবং এমবিবিএস এ চান্স পেত। তারপর বিভিন্ন যে রিক্রুটমেন্ট গুলো, তাহলে যে জিনিসটা কালকে একটা আর্গুমেন্ট রেসপন্ডেন্টের তরফ থেকে, পিটিশনার না রেসপন্ডেন্টদের তরফ থেকে একটা আর্গুমেন্ট কিন্তু একটা মাননীয় অ্যাডভোকেট কিন্তু রেখেছেন, আমি তার সাথে একমত যে এই ত্রুটি, যেটা ধরে নিচ্ছি যে ত্রুটি হয়েছে, তাহলে এই ত্রুটির জন্য পিটিশনাররা যতটা না ক্ষতি হবে তাদের রেসপন্ডেন্টদের, মানে এই 9 লক্ষ ছেলে মেয়ে বা এই লক্ষ লক্ষ ছেলে মেয়ে, তাদের ত্রুটিটা অনেক, তাদের ক্ষতিটা কিন্তু অনেক 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 বেশি এই অ্যাঙ্গেল থেকে। কারণ আলটিমেটলি স্পিরিট অফ দি আইন তো দেখতে হবে। স্পিরিট অফ দি আইন হচ্ছে যে সঠিক লোকগুলো কিন্তু পাচ্ছে কিনা। টেকনিক্যালিটি অ্যাসাইড, টেকনিক্যালিটি অনেক ডিসকাশন করা যায়, আবার একটা রায় বেরোবে, তার মধ্যে আবার একটা টেকনিক্যাল ত্রুটি খুঁজে পাওয়া যাবে বা খুঁজে বের করে নেবে লোকজন, সব ঠিক আছে। কিন্তু যখনই এই জিনিসটা ডিসকাশন হবে বা কোর্টে ডিসকাশন হবে, এই অ্যাঙ্গেলটাকে কিন্তু টোটালি ওভারলুক করে দেওয়া যাবে না যে 9 লক্ষ ছেলে মেয়েদের যে ক্ষতি, তার থেকে কি বেশি ক্ষতি সে 2জন বা 3জন পিটিশনার আছেন। আমি যতটুকু জানি একজন এনজিও আছেন পিটিশনার, তিনি পিআইএল ফাইল করেছেন, আর এই দুটো পিটিশন এই এখন কয়েকদিন আগে নোটিফিকেশনের পরে কয়েকটা পিটিশন ফাইল হয়েছে, 3টে বোধহয় রিট পিটিশন ফাইল হয়েছে, 109, 110, 132 মনে হয় যতটা। তো 3টে পিটিশন ফাইল হয়েছে, 3টে পিটিশনার আর একটা এনজিও আছে। তাদের যে ক্ষতি হবে সেই ক্ষতি কিন্তু এই 9 লক্ষ ছেলে মেয়েদের ক্ষতি থেকে অনেক 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 কম। লতেই একটা ভাষা বলে, এইটা নিয়ে অনেক জাজমেন্ট আছে, অনেক অর্ডার আমরাও কিন্তু কোয়াসি জুডিশিয়াল প্রসিডিং এ এক সময় করেছি। সেটাকে বলা হয় যে ব্যালেন্স অফ প্রপোর্শন যদি দেখা হয় যে কোন দিকে বেশি ভারী আছে। এটা নিয়ে একটা বিখ্যাত রায় ছিল, মানে আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু রায়টা যখন দিয়েছিল, আমরা সবাই জানি বাবরি মসজিদ কেসে, তখন লাস্টে বলা ছিল যে যখন ওজনে দাড়ি পাল্লায় রাখা হচ্ছে তখন কোন দিকে একটু ভারী দেখা গেছে। তো সেইটা দিয়ে ব্যালেন্স অফ প্রপোর্শন, তো ব্যালেন্স অফ প্রপোর্শন এই কেসে যদি দেখা হয় তাহলে কিন্তু এই 9 লক্ষ ছেলে মেয়ে যারা থেকে অ্যাডমিশন পোর্টালে অ্যাপ্লাই করছে তাদের ক্ষতি কিন্তু অনেকটা বেশি। আশা করি আমি নিশ্চিত যে নেক্সট হিয়ারিং এ বা এরপরে হিয়ারিং এ বা হতে পারে যে রাজ্য সরকার এই স্টেটার আগেনস্টে অ্যাপিলে যাবে, এসএলপি ফাইল করবে সুপ্রিম কোর্টে এবং এই স্টেটাকে ভেকেট করাবার চেষ্টা করবে। এটা আমার ধারণা, যতটুকু আইন আমি জানি, রাজ্য সরকার এই স্টের আগেনস্টে সুপ্রিম কোর্টে হয়তো কাল পরশুর মধ্যেই যাবে এবং এই স্টেটা ভেকেট করাবে কিছু কন্ডিশনস লাগিয়ে, যে হ্যাঁ সুপ্রিম কোর্টের ফাইনাল রায়কে সবাই মানবে, অবশ্যই মানবে, মানতে হবে, মানা উচিত। আর তাতে কি হবে, এই 9 লক্ষ ছেলে মেয়েরা কিন্তু সাফার করবে না। আমার চিন্তা কিন্তু ওই 9 লক্ষ ছেলে মেয়েদেরকে নিয়ে, যে তারা তো কোনো ভুল ত্রুটি করেনি এবং তারা নিশ্চয়ই ওবিসি, মানে তারা ব্যাকওয়ার্ড ক্লাসের যে মানে 8.5 লক্ষ টাকার কম তাদের ইনকাম, ফ্যামিলি ইনকাম আছে, বা তারা গরিব মানুষ, বেশিরভাগ গরিব মানুষের ছেলে মেয়েরা আছে, গ্রামের ছেলে মেয়েরা আছে যারা এটা দিয়ে উপকৃত হতো। তারা হয়তো এখনই 2 মাস বা 1.5 মাস এখন টেনশনে থাকবে যে কি হবে, রিজার্ভেশন পাবে কি পাবে না, স্কলারশিপ পাবে কি পাবে না। আমার এইটুকুই বলা যে মাননীয় আদালতের উপরে পূর্ণ আস্থা রেখে বলছি যে যখন নেক্সট হিয়ারিং হবে বা সুপ্রিম কোর্টে যদি রাজ্য সরকার যায় এসএলপি ফাইল করে, এইটাতে এই স্টেটা ভেকেট করাতে পারবে এবং এটা নিজের গতিতে চলবে। আর ভুল ত্রুটি কোনো রাজ্য সরকার ঠিক করবে, যেটা ভুল যদি করে থাকে অবশ্যই ঠিক করবে। অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন, সেটা হচ্ছে যে প্রপোর্শনালি কার বেশি ক্ষতি, কোন দিকে পাল্লা ঝুঁকে আছে, কতগুলো মানুষ এফেক্টেড হচ্ছে, সেটা একটা বড় কথা। আর একটা খুব বড় গুরুত্বপূর্ণ কথা হলো স্পিরিট অফ দ্য ল, আইনের স্পিরিটটা কি এবং অক্ষরে অক্ষরে কি বলছে। এই আইনের অক্ষরে অক্ষরে বিচার অনুযায়ী কিন্তু আমাদের রাজ্যে এখন শিক্ষার ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে যেটা হয়েছে, তারা শাস্তি পাচ্ছেন।
তারা আইন অনুযায়ী শাস্তি পাচ্ছেন, কিন্তু আইনের স্পিরিট সেটা কিনা তারই বহু প্রশ্ন উঠছে। অমল, তোমার কাছে যাব, কিন্তু তার আগে আমি একটা অমিত শাহ যেটা বলে, উনি তো সরকারি চাকরি থেকে সদ্য অবসর নিয়েছেন, মানে উনি হয়তো পুরোটা বলতে পারছেন না, দর্শকদের জন্য বলি। পশ্চিমবঙ্গ সরকার এবারও কিন্তু খুব শর্টকাট করেছে ভাই। যেটা করেছে সেটা হচ্ছে যে তড়িঘড়ি একটা কমিশন প্রায় মরে কার্যত ছিলই না, কমিশনকে পুনর্গঠন করা হয়েছে একজন বিচারপতিকে দিয়ে, যিনি খুব পরিচিত বিচারপতি। দুজন কমিশনের ভাইস চেয়ারম্যানও নিয়োগ করা হয়েছে সম্প্রতি, এবং এমন ভাবে ব্যাপারটাকে করা হয়েছে যে আগে যে 17টা শ্রেণী ছিল তার মধ্যে সমস্যা ছিল যে 10টা অতি অনগ্রসর যে যোগ করা হয়েছিল 10%, যারা 7% হচ্ছে অনগ্রসর, 10% অতি অনগ্রসর যোগ করা হচ্ছে, তার মধ্যে ছিল প্রায় সবাই মুসলিম, একটিমাত্র সব ছিল মুসলিম। এবার একটু তালিকাটাকে চেলে দেওয়া হয়েছে, একটা নামমাত্র হিয়ারিং হয়েছে, সেখানে কিন্তু আইন বলে যে এই হিয়ারিং এ যেমন আমি আমার সংরক্ষণ চাইতে পারি, তেমনি অমল এসে বলতে পারে না সুদীপ্ত সংরক্ষণ পাওয়া উচিত নয়, কিন্তু একটা কেস পাওয়া যায়নি। এগুলো আমি সাংবাদিক হিসেবে, রিপোর্টার হিসেবে জেনে বলছি। এবারও সরকার কিন্তু একটা আইনকে মেনে, আইনকে পাশ কাটিয়ে একটা কিছু করার চেষ্টা করেছে। হাইকোর্টে গত বছর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল, অনগ্রসরতা ঠিক করা হবে তাদের সামাজিক অনগ্রসরতা এবং সরকারি ক্ষেত্রে তাদের সংখ্যা, আনুপাতিক প্রতিনিধিত্ব কি আছে, দুটো ক্রাইটেরিয়ান বিচার করে সেইভাবে করা হয়েছে কিনা তার কিন্তু প্রশ্ন উঠছে। টেকনিক্যালিটি অবশ্যই আছে, কিন্তু একই সঙ্গে এবার কাজটা খুব তাড়াহুড়ো করা হয়েছে এবং কোর্টকে খুশি করার জন্য কোনো মতে একটা করা হয়েছে। এটা অমিত শাহের প্রাক্তন সরকারি মামলা হিসেবে বলবেন না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি।